আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিল অন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি, মোহাম্মদ ইমতিয়াজ। পুরো খবর দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। সর্বশেষ অবস্থা জানতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। আমরা সোহাগের সাথে কথা বলছি। সোহাগ, পুলিশের সাথে লাঠিপেটার খবর আমরা পেয়েছি, এখন কি অবস্থা, সবশেষ কোনো তথ্য রয়েছে কিনা? দৃষ্টি, লাঠিপেটা বা ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটি হয়েছে সেটা বিকেল 6:30টার দিকে হয়েছে। এরপর থেকে কিন্তু আর লাঠিপেটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়নি। সাধারণ শিক্ষার্থীরা সে সময় এই সংসদ ভবনের যে মেন গেটটি রয়েছে সেই গেটটি তারা ছেড়ে দিয়েছিল। এর পরবর্তীতে তারা আবার এখানে এসে জড়ো হয়ে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু তারা এখানেই অবস্থান করেছে এবং তাদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের মেন ফটকের কাছ পর্যন্ত পুলিশ প্রশাসন তাদেরকে নিয়েছিল, কিন্তু ভিতরে নেয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে উচ্চপদস্থ কেউ তেমন কথা বলেননি। পরিশেষে তারা আসলে বের হয়ে তারা এই 9:30 পর্যন্ত পুরো প্রায় 5 ঘন্টা সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছে এবং কিছুক্ষণ আগে তারা আসলে আমাদেরকে একটি ব্রিফ করে তারা জানিয়েছেন যে আগামীকালকের পরীক্ষা যে রয়েছে, আগামীকালের পরীক্ষা যদি স্থগিত না করা হয় তাহলে আগামীকাল পরীক্ষার পরে তারা একটি লং মার্চ কর্মসূচি পালন করবে এবং এই ঘোষণা দিয়ে তারা আজকের মতো তাদের আন্দোলন সমাপ্ত করেছে। এছাড়াও তাদের যে প্রধান 3টি দাবি রয়েছে সেই দাবির মধ্যে একটি হচ্ছে 13 তারিখ সোমবার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি স্থগিত করে বা সেই পরীক্ষাটি বাতিল করে পুনরায় সেই পরীক্ষাটি যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকেও সেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। আর যখনই তারা আসলে এখান থেকে চলে গিয়েছেন এরপরে কিছু উৎসুক মানুষ এখন এখানে অবস্থান করছেন এবং অল্প কয়েকজন সাধারণ শিক্ষার্থী এখানে আছেন বলা যায় আর কি। তবে তারা যখনই সড়কটি ছেড়ে দিয়েছেন, সড়কের ব্যারিকেডগুলো উঠিয়ে নিয়েছেন, এরপর থেকে কিন্তু এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে প্রায় আজকে সারা দিন ধরেই মিরপুর নিউ মার্কেট থেকে মিরপুর সড়ক যেটি রয়েছে সেই সড়কে কিন্তু মানুষকে তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক। এই আন্দোলনকারীরা আজ একদম সকাল 11টা থেকে শুরু করে প্রায় 3.5 ঘন্টা প্রথমে সায়েন্স ল্যাবে অবস্থান করেছিল এবং সেই অবস্থান করার পরে সেখান থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে তারা যখন যাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে তারা আসলে সেই তারা সেখানে থামতে বাধ্য হয় এবং সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে তারা শিক্ষা বোর্ডে যায় এবং শিক্ষা বোর্ড অবরোধ করার চেষ্টা করে। সেখানেও তারা বাধা পেয়ে এসে আবার পুনরায় সায়েন্স ল্যাবে আসে এবং 5:30 বাজে আমরা দেখেছি সায়েন্স ল্যাব থেকে তারা আসলে এই জাতীয় সংসদ ভবনে এবং এখান থেকে এসে আজ রাত 9:30 বাজে তারা আসলে তাদের আজকের মতো কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছে। দৃষ্টি। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আহমেদ সোহাগ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর মানিক মিয়া এভিনিউর সামনে থেকে। শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা, যার ঢেউ ছড়িয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি জেলায়। ঢাকার উত্তরা ও সায়েন্স ল্যাবে সকাল থেকেই বন্ধ ছিল যান চলাচল, এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিকেলে মানিক মিয়া এভিনিউ অবরোধের চেষ্টা হলে শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় মঙ্গলবার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজপথে এই বিক্ষোভ। রাজধানীর উত্তরায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ঘন্টার পর ঘন্টা এমন অচলাবস্থায় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। যদি কোনো লোক ব্যক্তিগত কেউ যদি অপরাধী হয় সেখানে আন্দোলন করো, রাস্তা অবরোধ করে কিসের আন্দোলন? রিক্সা, অটো কোনো কিছু চলে না, জনভোগান্তি এটা অত্যন্ত খারাপ, আমরা দ্রুত এটার অবসান চাই। পরীক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় দুর্ভোগের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রেও পৌঁছতে পারেননি অনেকে। বাংলাদেশে এখন ঝড় চলতেছে, এত পানি হাঁটু সমান, স্টুডেন্টরা তো এক্সামই দিতে পারে না। অনেক এলাকায় তো তাদের হাঁটু সমান পানি হয়ে গেছে। পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক, আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। ছাত্রছাত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়ও 2 দফা সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এতখানি পানি, ওই পানির ভিতরে স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে যাচ্ছে, উনি কি এগুলো দেখে না? যোগ্য স্থানে যোগ্য মানুষ বসানো হোক, অযোগ্য বসানো এটা ঠিক না। দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান শিক্ষার্থীদের একটি অংশ। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দেন ছাত্রদল নেতারা। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, সেজন্য আমরা প্রেস রিলিজ দিয়েছি। সুতরাং আমরা মনে করি এটি আলাপ আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে,
সুতরাং কোনোভাবে রাস্তা অবরোধ করে বসে এই সমস্যার সমাধান করা যাবে না বলে আমরা মনে করি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সাদ্দিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনমুল এহসানুল হক মিলন। তিনি বলেছেন, কাউকে আঘাত করতে ওই মন্তব্য তিনি করেননি। মন্ত্রী আরও জানিয়েছেন, 13 জুলাইয়ের পরীক্ষা প্রয়োজনে আবার নেওয়া হবে। রাতে জাতীয় সংসদ অধিবেশনে এসব বলেছেন শিক্ষামন্ত্রী। বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থীরা। সেই ক্ষোভ আরও তীব্র হয় শিক্ষামন্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনেও 13 জুলাই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী। মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয়। জবাবে এহসানুল হক মিলন জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ওই দিন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। প্রশাসনিক সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনে 13 জুলাইয়ের পরীক্ষা আবারও নেওয়া হবে। চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তার কথায় শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এর আগে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এটি আগের সরকারের সময়ে প্রশ্ন প্রণয়নকারীদের ত্রুটির ফল। আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে কমছে বন্যার পানি। বানভাসী মানুষের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। একদিকে খাবার ও ওষুধ সহ নানা নিত্যপণ্যের সংকট, সাথে পুনর্বাসনের দুশ্চিন্তায় সাতকানিয়া, বাঁশখালী সহ দুর্গত এলাকার মানুষ। আর তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বাবা অটোরিকশা চালক, মা আর ভাই বোনেরা আশ্রয় কেন্দ্রে। তাই বন্যার পানি কমার পর মাথা গোঁজার ঠাইটুকু বসবাসের উপযোগী করতে ব্যস্ত সাতকানিয়ার কেউচিয়া 2 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা শিক্ষার্থী জায়েদ হোসেন। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলা দেবো আর কি, যেগুলো এখানে ফুটো হয়ে গেছে সেগুলো তুলে নেব তরলগুলো। বন্যায় ডুবেছে এলাকার নুরুল আলমের ডে নাইট ফার্মেসি। নষ্ট হয়েছে প্রায় 3 লাখ টাকার ওষুধ। আগের বন্যায় ক্ষতি পোষাতে ঋণ নিয়েছেন, যা পরিশোধ হয়নি এখনো। এবারের ক্ষতি কিভাবে পোষাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। আগে একবার নিয়েছে, এগুলো শেষ হয় না, এখন আবার নতুন ভাবে ঋণ নিয়ে কিভাবে করবো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বৃষ্টি কমায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নামছে পানি। যতই পানি কমছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেকের ভেঙে গেছে বসতঘর, নষ্ট হয়েছে দোকানপাটের জিনিসপত্র। সবখানেই তাই এখন সংগ্রাম ঘুরে দাঁড়ানোর। পোল্ট্রি ফার্ম সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। সমস্ত মাছের ঘেরগুলো ডুবে যাওয়ার কারণে মৎস্যজীবী যারা, তাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। একই অবস্থা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে, যেখানে বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা আধা পাকা বাড়িঘর। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ, নষ্ট হয়েছে ফসলি জমি। তাই স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। যেহেতু ঘরবাড়ি পড়ে গেছে, তাদের আশ্রয়স্থল, সেটা যদি আপনার পিলার এবং টিন দিয়ে কোনো রকম আশ্রয়স্থল করে দেওয়া যায়। সব মিলে এবারের বন্যায় জেলার 15 উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 9.5 লাখ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিটি ঘরবাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। সরকারি হিসাবে সাতকানিয়ায় বন্যা কবলিত হয় 85% এলাকা, বাঁশখালীতে এই হার 60%। এছাড়া 80% এলাকা প্লাবিত হয় সন্দ্বীপ আর হাটহাজারী উপজেলায়।
70% এলাকা প্লাবিত হয় লোহাগাড়া ও আনোয়ারায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কেউ অলস বসে নেই। বন্যার সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে সব মন্ত্রণালয়। সচিবালয়ে এক সভা শেষে জানানো হয়, সুযোগ হলে সরকার প্রধান দুর্গত এলাকায় যাবেন, তবে এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই। পানি নামতে শুরু করায় এখন সরকারের অগ্রাধিকার পুনর্বাসন। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের 59 উপজেলা। সরকারি হিসাবে প্রাণ গেছে 56 জনের, আহত 39 জন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে হয় আন্তমন্ত্রণালয় সভা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে পরে জানানো হয়, পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যেটি এবছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সে কারণে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসকদের সঙ্গে। ওনার নির্দেশনায় আমি আগামীকাল থেকে ব্যাপকভাবে ওই এলাকাগুলো সফর করব। আলহামদুলিল্লাহ, আই মাস্ট সে আমরা জিনিসটাকে সুন্দরভাবে মোকাবেলা করেছি। দ্যাট ক্রেডিট গোজ টু আওয়ার লিডার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। উনি যাবেন কিনা শুধু সুযোগ হয়ে যাবেন, বাট ওনার যাওয়ার সাথে আমাদের কর্মের কোনো সম্পর্ক নেই। আমরা কর্ম করে যাচ্ছি, উই আর নট আইডেল। দুদিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় বীজতলা তৈরি ও বীজ বিতরণ করা হবে। দেয়া হবে খুরা রোগের ভ্যাকসিন। এবছর চট্টগ্রামে চলমান প্রকল্পের কাজ শেষের পর জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে আশা সরকারের। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। একটি আমাদের প্রজেক্ট চলমান আছে, এই বছরের শেষের দিকেই আমরা সেটা হয়তো সিটি কর্পোরেশন হস্তান্তর করব। তার মধ্য দিয়ে চট্টগ্রামে জলাবদ্ধতার যে বিষয়গুলো আসে, আমার বিশ্বাস আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকবে না। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব আরো কয়েকদিন পর পাওয়া যাবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেশে কাজের সুযোগ নেই বলে মেধা পাচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দক্ষতা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্টার্টআপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন 4 তরুণ। অফলাইন ট্রাভেল এজেন্ট এবং সরকারের ডিজিটাল সরকার প্রধান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপের জন্য সরকার অর্থ সহায়তা দেবে। প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে আবারও সহায়তা করা হবে। এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। সরকার চেষ্টা করছে পরিবর্তনের জন্য, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক অনেক অভিনন্দন। এর আগে 7টি নির্বাচিত স্টার্টআপকে অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো।
ইংল্যান্ড আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালের আগে আলোচনায় শুধু দুই দলের তারকারা নন, আছেন ম্যাচের রেফারিও। কারণ দায়িত্ব পেয়েছেন ইসমাইল এলফাত, যার অধীনে খেলে কখনো হারেননি লিওনেল মেসি। ইংলিশ মিডিয়া তাই ইনিয়ে বিনিয়ে প্রশ্ন তুলছে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের রেফারি ইসমাইল এলফাত। তার নারী নক্ষত্র বের করতে ব্যস্ত হয়ে উঠেছে ইংলিশ মিডিয়া। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সাথে ইসমাইলের সম্পর্ক মেলাতে রীতিমতো চলছে গবেষণা। মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এই রেফারি 18 বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি শুরু করেন রেফারিং। মাঠের সেই যাত্রাই তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। কাতার বিশ্বকাপে 3 ম্যাচ পরিচালনার পাশাপাশি আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে ছিলেন চতুর্থ কর্মকর্তা। এবার সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব তার কাঁধে। এলফাত কঠোর রেফারি হিসাবে পরিচিত। এবার 3 ম্যাচে দেখিয়েছেন 8 হলুদ ও 1 লাল কার্ড। বিশ্বকাপ বিরতির আগে MLS-এ 10 ম্যাচে তার পকেট থেকে বের হয়েছে 41 হলুদ ও 3 লাল কার্ড, দিয়েছেন 3টি পেনাল্টি। মেজর লিগের সূত্র ধরে লিওনেল মেসির লাকি রেফারি বলা হচ্ছে ইসমাইল এলফাতকে। এই রেফারির পরিচালনায় 4 ম্যাচ খেলে সবকটিতে জিতেছে মেসির ইন্টার মায়ামি। এই 4 ম্যাচে মেসির গোলও কম নয়, 5 বার নাম তুলেছেন স্কোরশিটে। মেসির সঙ্গে এলফাতের এই নিখুঁত জয় রেকর্ড ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা। একের পর এক ছুতো খুঁজে বেড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডও সেই পালে হাওয়া দিয়েছেন। মিশরের জিকোর গোল বাতিল ও এম্বোলোর কার্ডও নিঃসন্দেহে প্রভাব ফেলেছে। যদিও ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোল্লিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। তারপরও রেফারির পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিশ্বকাপের। ইকরাম হুসাইন, চ্যানেল 24।